মাথায় ওড়নাটা খুব যত্ন করে দেওয়া, যেখান দিয়ে তার ভেজা চুলের দু একটি গোছা অবাধ্য হয়ে কপালে এসে লুটিয়ে আছে। ফারাজের চোখে যেন এক গভীর ঘোর লেগে গেল। সে অপলক দৃষ্টিতে রুশদিকে মেপে দেখতে লাগলো। রুশদির চোখের দিকে তাকাতেই ফারাজ থমকে গেল। বাদামি রঙের সে মণি দুটোতে ঠিক যেন কোনো বিদেশিনী সুন্দরী চাহনি। সেই গভীর বাদামি চোখে যখন ল্যাম্পশেডের হালকা হলদেটে আলো পড়ল, তখন মনে হলো সেখানে এক শান্ত আগ্নেয়গিরি লুকিয়ে আছে। কিন্তু ফারাজের স্থির দৃষ্টি থমকে গেল রুশদির ওষ্ঠধরে। সিক্ত ঠোঁট দুটো প্রাকৃতভাবেই মারাত্মক লালচে গোলাপি, যা মেকআপ ছাড়া এই মুহূর্তে আরও বেশি জীবন্ত আর আকর্ষণীয় হয়ে ধরা দিয়েছে। এটুকু দেখাতেই ফারাজের সমস্ত ইন্দ্রিয় যেন অবশ হয়ে এলো। নেশার মতো এক আচ্ছন্নতা তাকে ঘিরে ধরল। ফারাজ অনুভব করলো তার হৃদের স্পন্দন দ্রুততর হচ্ছে। নিজেকে সামলে নিয়ে ফারাজ এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো। জোরে একটা শ্বাস নিয়ে মাথাটা হালকা ঝাঁকিয়ে নিজের মোহগ্রস্ত ভাব কাটানোর চেষ্টা করলো সে। তারপর আর একটি মুহূর্ত সেখানে দাঁড়ালো না। দৃষ্টি সরিয়ে নিয়ে দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। রুমের শীতল হাওয়ায় রুশদির সেই ভেজা চুলের সুবাস যেন ফারাজের পিছু ছাড়ল না। প্রায় 15 মিনিট পর ফারাজ ওয়াশরুম থেকে বের হয়ে এলো। পরনে তার ধবধবে সাদা একটি সুতি পাঞ্জাবি। হাতের তোয়ালি দিয়ে সে তার ভেজা চুলগুলো মুছছিল। ওদিকে রুশদি তখন জানালার ধারের ভারী পর্দাটা সরিয়ে রাতের আকাশের দিকে তাকিয়েছিল। দরজার শব্দে সে পেছন ফিরল। রুশদি নিজেকে অবাক হয়ে ভাবছিল, একই ঘরে একজন পুরুষের সাথে সে একদম একা, অথচ তার ভেতরে সেই চিরচেনা অস্বস্তিটা নেই। সচরাচর কোনো অপরিচিত ছেলের ছায়া মারালেও যেখানে রুশদির দম বন্ধ হয়ে আসতো, সেখানে ফারাজের সান্নিধ্য তাকে এক অদ্ভুত নিরাপত্তার প্রশান্তি দিচ্ছে। রুশদি যেন মনে মনে এই মানুষটাকে অনেক আগে থেকেই চেনে। তবে ফারাজকে পাঞ্জাবিতে দেখে হঠাৎ রুশদির মনে এক জাতীয় বিরক্তি দানা বাঁধল। ফারাজকে সাদা পাঞ্জাবিতে মোটেও মানাচ্ছে না, অন্তত রুশদির চোখে তো নয়। শেরওয়ানিতেও তাকে খুব একটা আহামরি লাগছিল না, কিন্তু এই সাদা পাঞ্জাবিতে তাকে আরও বেশি অদ্ভুত লাগছে। ফারাজের ক্লিন শেপ করা ফর্সা মুখটা পাঞ্জাবিতে যেন কেমন ছোলা মুরগির মতো লাগছে। কোনো গালে দাড়ি বোঝাই ছেলেদের পাঞ্জাবিতে যতটা সুন্দর লাগে, ফারাজকে তার অর্ধেকও লাগছে না। রুশদি মনে মনে ভাবল, একে পাঞ্জাবি পরার বুদ্ধি দিল কে? একদম চোখের বিষের মতো লাগছে। ফারাজ এরই মধ্যে ঘরের মেঝেতে দুটো জায়নামাজ বিছিয়ে ফেলেছে, একটি সামনে, অন্যটি ঠিক তার পেছনে। ফারাজ ইমাম হয়ে সামনে দাঁড়ালো, আর রুশদি তার পেছনে মুক্তাদি হিসেবে 2 রাকাত নফল সালাত আদায় করলো। রুশদি যখন সিজদায় অবনত হলো, তার ভেতরটা এক অপার্থিব সুখে ভরে উঠল। সে মনে মনে পরম করুণাময়কে ধন্যবাদ জানালো একজন প্রকৃত স্বামী পাওয়ার জন্য। নামাজ শেষে ফারাজ দীর্ঘক্ষণ মোনাজাত করলো। মোনাজাত শেষ করে সে জায়নামাজে পেছন ঘুরে বসলো। রুশদির সিক্ত শান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে সে অত্যন্ত মার্জিত এবং ধীর স্থির কণ্ঠে সালাম দিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া হাবিবিতি। কথাটা বলে ফারাজ নিজের ডান হাতটা রুশদির দিকে বাড়িয়ে দিল। রুশদি এক মুহূর্ত থমকে গেল। ফারাজের মুখে হাবিবিতি, আমার প্রিয়তমা, ডাকটা তার কর্ণঘুরে মধুর মতো বর্ষিত হলো। সে নিজের হাতটা ফারাজের হাতের উপর রেখে নিচু স্বরে উত্তর দিল। ওয়ালাইকুম আসসালাম। ফারাজ রুশদির নরম হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে রহমত প্রার্থনা করল। ঘরের শান্ত পরিবেশে ফারাজের গম্ভীর ও সুরেলা কণ্ঠে ধ্বনিত হলো সেই পবিত্র দোয়া। আল্লাহুম্মা বারিক লি ফি আহলি ওয়া বারিক লি আহলি ফি। আল্লাহুম্মা রযুকহুম মিন্নি ওয়ারযুকনি মিনহুম। আল্লাহুম্মা আজমা বাইনানা মা জামা'তা ফি খায়রিন ওয়া ফাররিক বাইনানা ওয়া ইযা ফারাকতা ফি খায়রিন। হে আল্লাহ, আপনি আমার জন্য আমার পরিবারে স্ত্রীতে রহমত দিন এবং তাদের জন্য আমাকে বরকত দিন। হে আল্লাহ, আপনি আমাকে তাদের থেকে রিজিক সন্তান দান করুন এবং তাদেরকেও আমার থেকে রিজিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের দুজনকে যতক্ষণ কল্যাণকরের উপর একত্রিত রাখেন ততক্ষণ একসাথেই রাখুন, আর যখন আমাদের মাঝে বিচ্ছেদ মৃত্যু ঘটাবেন তখন মঙ্গলের দিকেই বিচ্ছেদ ঘটাবেন।
নামাজ ও দোয়া শেষ করে দুজনে জায়নামাজ ভাঁজ করে রাখলো। এরপর একরাশ প্রশান্তি নিয়ে তারা বিছানায় মুখোমুখি হয়ে বসলো। বেশ কিছুক্ষণ নীরব থেকে ফারাজ দীর্ঘশ্বাস ফেলে নীরবতা ভাঙল। সে বলল, জানি না বিশ্বাস করবে কিনা, আজ জুমার নামাজ শেষে মনে যেতে আমি শুধু একটা জিনিসই চেয়েছি, আল্লাহ যেন আমাকে একজন এমন জীবনসঙ্গী দেন যে আমার খেয়াল রাখবে, আমার জন্য উত্তম হবে এবং সবচেয়ে বড় কথা আমার ছেলেটাকেও ভালোবাসবে। ফারাজ একটু থেমে সরাসরি রুশদির চোখের দিকে তাকিয়ে শুধালো, রুশদি, সত্যি করে বলো তো, শেরকে নিয়ে তোমার কোনো দ্বিধা বা সমস্যা আছে? আমি চাই না আমাদের মাঝে কোনো লুকাছুপি থাকুক। রুশদি কিছুক্ষণ চুপ করে থেকে বিছানায় পা গুটিয়ে আরাম করে বসলো। ফারাজের চোখে চোখ রেখে ধীর স্থির কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ, আপনাকে কবুল করার আগে আমি শেরকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছি। আমি তো উল্টো আল্লাহর শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে প্রথম দিনেই এত বড় এক উপহার দিয়েছেন। শেরকে নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, ইনশাআল্লাহ ভবিষ্যতেও হবে না। আমি তাকে নিজের সন্তানের মতো আদর দিয়েই বড় করব। রুশদির মুখে এত বড় আশ্বাসের কথা শুনে ফারাজের বুকটা যেন হালকা হয়ে গেল। তার চোখে মুখে তখন রাজ্যের আনন্দ আর কৃতজ্ঞতা। সে অভিভূত হয়ে বলল, প্রথম সাক্ষাতে আমি তোমাকে যাই বলে থাকি না কেন, আজ থেকে তুমি আমার জীবন সঙ্গিনী। আমার উপর তোমার যত অধিকার আর হক আছে, ইনশাল্লাহ আমি তার সবটুকু পূরণ করব। তোমাকে কখনো কোনো বিষয়ে আক্ষেপে পড়তে দেব না। রুশদি অবাক চোখে ভাবছিল, বিয়ের আগে দেখা হওয়া সেই উদ্ধত আর রুক্ষ মানুষটিকেই ফারাজ অসম্ভব। সেই ম্যানার্সলেস লোকটা যে এত শান্তভাবে কিংবা এত গুছিয়ে কথা বলতে পারে তা রুশদির কল্পনারও বাইরে ছিল। ঠিক একই রকমের এক অবিশ্বাস কাজ করছিল ফারাজের মনেও। প্রথম সাক্ষাতের পর সে রুশদিকে বড্ড বেয়াদব আর বাউন্ডুলে স্বভাবের একটা মেয়ে ভেবেছিল, কিন্তু আজকের এই পরিপক্ক আচরণ আর দায়িত্বশীল কথাবার্তা ফারাজের সেই ধারণা তাসের ঘরের মতো গুড়িয়ে দিয়েছে। এই যুগে এত অল্প বয়সে একটা মেয়ে কিভাবে এত ম্যাচিউরড কথা বলতে পারে। ফারাজ মনে মনে এক গর্ববোধ করল। আল্লাহ তাকে আগের সেই জেদি রুশদি নয়, বরং একজন সত্যিকারের জীবন সঙ্গিনী রুশদিকে উপহার দিয়েছেন। এই আবেগী মুহূর্তের মাঝে রুশদি হঠাৎ বলে উঠল, আপনি প্লিজ এই পাঞ্জাবিটা চেঞ্জ করে আসুন। একেবারে কোনো ভনিতা ছাড়াই অকপটে কথাটা বলে ফেলল সে। ফারাজ অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকালো। কেন এখন চেঞ্জ করতে হবে কেন? রুশদি সোজাসুজি উত্তর দিল, আমার অসুবিধা হচ্ছে। ফারাজ এবার আসলেও দ্বন্দ্বে পড়ে গেল। তার পাঞ্জাবি পরে থাকার সাথে রুশদির কি এমন অসুবিধা হতে পারে? সে কিছুটা বিস্মিত হয়ে শুধালো, আমার পাঞ্জাবির সাথে তোমার অসুবিধার কারণটা তো ঠিক মাথায় ঢুকলো না। রুশদি আবার অনেকক্ষণ ধরে চেপে রাখা মনের বিরক্তিটা উগরে দিল। বলল, আপনাকে পাঞ্জাবিতে একটুও মানাচ্ছে না, বরং খুবই উদ্ভট লাগছে। দয়া করে এটা বদলে আসুন। আপনার দিকে তাকালেই আমার কেন জানি হাসি পাচ্ছে। একটা ছেলেকে কিভাবে পাঞ্জাবিতে এতটা সুন্দর লাগতে পারে তা আপনাকে না দেখলে আমি কোনো দিনও বুঝতাম না। কথাগুলো শুনে ফারাজের পুরুষালী অহংকারে বেশ বড়সড় একটা ধাক্কা লাগলো। এই বাসর রাতে নতুন বইয়ের মুখ থেকে প্রশংসা শুনবে তো দূরের কথা, উল্টো তাকে অসুন্দর আর উদ্ভট শুনতে হলো। ফারাজের পিত্তে জ্বলে গেল। সে স্পষ্ট বুঝতে পারল রুশদি স্রেফ তাকে একটু খোঁচানোর জন্যই কথাগুলো বলেছে। সেও তো দম্বার পাত্র নয়। কিছুটা জেদ ধরে তাড়ামো করে বলল, না, আমি চেঞ্জ করব না। আমার তো মনে হচ্ছে আমাকে পাঞ্জাবিতে বেশ দারুণ লাগছে। তোমার কাছে অসুন্দর লাগলে আমার কিচ্ছু করার নেই, দরকার হলে তুমি চোখ বন্ধ করে রাখো। এতক্ষণ যে গাম্ভীর্য আর আবেগের আবহ তৈরি হয়েছিল তা এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। ফারাজ আর রুশদির কেমিস্ট্রি আসলে এমনই। সেখানে ঝগড়া না থাকলে যেন লবণ ছাড়া তরকারির মতো পানসে মনে হবে। বাসর ঘরে সে পবিত্র আলাপন ভেঙে দুই ঘাওড়া মানুষের মাঝে শুরু হয়ে গেল যেন এক দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ফারাজের একরোখা জবাব শুনে রুশদি তার ম্যাচিউরড বা ভদ্র মেয়ের মুখোশটা সশব্দে নামিয়ে রাখলো। আর সেই আদি ও অকৃত্রিম মেজাজটা এখন টকবক করে ফুটছে। সে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, দেখুন, ভদ্রতা করে বলেছি, কাজ হয়নি। এবার সোজাসুজি শুনুন। আপনাকে পাঞ্জাবিতে মোটেও মানাচ্ছে না, বরং জঘন্য লাগছে। তাই আমার চোখের শান্তির জন্য হলেও আপনাকে এখনই এটা চেঞ্জ করতে হবে, ব্যাস। ফারাজ এবার বিছানায় পা দুলিয়ে আরো আয়েশ করে বসলো। জেদ ধরে বলল, আমি করব না। আর আমাকে সুন্দর লাগছে কি লাগছে না সেটা সার্টিফিকেট দেওয়ার তুমি কে? নিজে চেহারা এনে দেখেছো? মেকআপ ধোয়ার পর তো তোমাকে। ফারাজ কথা শেষ করার আগেই রুশদি ফোরন কাটল।
আমাকে যাই লাগুক, অন্তত আপনার মতো সাদা পাঞ্জাবিতে কাকতারুয়া লাগছে না। কি কাকতারুয়া? ফারাজের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। একজন সুদর্শন পুরুষকে বাসর রাতে তার নিজের স্ত্রী কাকতারুয়া বলছে। এত বড় অপমান তো হজম করা অসম্ভব। ফারাজ উত্তেজনায় বিছানা ছেড়ে স্প্রিংয়ের মতো লাফিয়ে দাঁড়ালো। রুশদির দিকে তর্জনী উঁচিয়ে প্রায় গর্জে উঠে বলল, দেখো, আমি ভদ্র আছি বলে মাথায় চড়ো না, অভদ্রতা করতে বাধ্য করো না আমাকে। রুশদি মোটেও দমল না, বরং ঠোঁট বাঁকিয়ে এক বাঁকা হাসি দিল, যা ফারাজের রাগকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সে শান্ত গলায় বিদ্রূপের সুরে বলল, দয়া করে সিনেমার মতো সস্তা ডায়লগ দেবেন না, শুনলে ভীষণ হাসি পায়। আমার ওইটুকু ভদ্রতা দেখেই নিশ্চয়ই আপনি মনে 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 কুপকাত হয়ে গিয়েছিলেন। তাই বলছি, আমাকে আর বেশি উত্তেজিত করবেন না। চটপট পাঞ্জাবিটা বদলে আসুন। আর যাই হোক, একটা জীবন্ত কাকতারুয়ার সাথে এক ঘরে থাকা যায় না। ফারাজ দাঁতে দাঁত চেপে বলল। তুমি কিন্তু লিমিট ছাড়াচ্ছ রুশদি। রুশদি এক মুহূর্ত দেরি না করে তড়িৎ উত্তর দিল, আপনাকে অনেক আগে একটা কথা বলেছিলাম, মনে আছে? আমি লিমিট ছাড়ানোর পরেই কথা বলতে শুরু করি, সুতরাং আমার লিমিট নিয়ে জ্ঞান দিতে আসবেন না। ফারাজ হতাশ গলায় বলল, তোমাকে তো আজকে রাতে বেশ ভদ্র মনে করেছিলাম, ভুল ছিল আমার। আমি কেমন সেটা তো আপনি প্রথম সাক্ষাতেই জেনে গিয়েছেন। এখন আবার নতুন করে জাজ করে নাটক করছেন কেন? যান, পাঞ্জাবি চেঞ্জ করে আসুন। আপনার সাথে বাসর রাতে তর্কাতর্কি করার আমার কোনো ইচ্ছা নেই। যদি বদলে আসেন তবেই আমি আবার সেই আগের মতো ভদ্র, নম্র আর সভ্য একটা মেয়ে হয়ে যাব। না হলে আমার আর সহ্য হচ্ছে না এই বিশ্রী ড্রেস আপটা। ফারাজ এবার একগুঁয়ে জেদ ধরল, আমি করব না চেঞ্জ। কি করবে তুমি? করবেন না? রুশদির চোখে যেন আগুন ঝরছে। না, করব না। ফারাজের এই একরোখা জবাবে রুশদি এবার বিছানা ছেড়ে সোজা ফারাজের মুখোমুখি এসে দাঁড়ালো। এক কোমর হাত দিয়ে অন্য হাতের তর্জনী ফারাজের নাকের সামনে উঁচিয়ে বলল, এই যে মিস্টার, ভালোই ভালো বলছি পাঞ্জাবি চেঞ্জ করবেন, নয়তো আপনার কিন্তু খবর আছে। ফারাজও দমবার পাত্র নয়। সে দু কোমরে হাত দিয়ে বুক ফুলিয়ে দাঁড়ালো। রুশদি তার বুকের সমান উচ্চতায় দাঁড়িয়ে মাথা উঁচু করে কথা বলছে। ফারাজ রুশদির এই ছোটোখাটো শরীরের আস্ফলন দেখে মনে মনে হাসলো। রুশদিকে এই মুহূর্তে রাগী বিড়ালের মতো লাগছে। সে তাচ্ছিল্যের সুরে বলল, এই যে খাটো পটল, আগে নিজের হাইটটা দেখো, তারপর আমার সাথে পাঞ্জাবি নিয়ে ফতুয়া দিতে এসো। খাটো পটল শব্দটা শোনামাত্র রুশদির মেজাজ সাত আসমানে চড়ে গেল। 5 ফিট 2 ইঞ্চি উচ্চতা নিয়ে সে নিজের জায়গায় ঠিকই আছে। ফারাজ বেশি লম্বা, সেটা কি তার দোষ? সে চোখ রাঙিয়ে গর্জে উঠল, আমার হাইট নিয়ে একদম কথা বলবেন না। একদম খবর আছে বলছি। আমার হাইট নিয়ে কথা বলার আপনি কে? আমি যেটা বলেছি সত্যি বলেছি। আপনাকে আসলে পাঞ্জাবিটা খুবই অসুন্দর লাগছে। ফারাজ বাঁকা হেসে পাল্টা জবাব দিল, তাহলে তুমি আমাকে কিসে সুন্দর লাগছে আর কিসে লাগছে না তা নিয়ে কথা বলার কে? আমি খাটো পটল বলেছি কারণ ওটাই সত্যি। আমিও সত্যি বলেছি, আপনাকে পাঞ্জাবিতে কাকতারুয়া লাগছে। তাহলে আমি একদম ঠিক বলছি যে তুমি একটা খাটো পটল। আমার সাথে কথা বলতে গেলেও তো তোমার ঘাড় মোটকে মাথা উঁচু করে তাকাতে হয়। রুশদির আগে কাঁপতে কাঁপতে আঙ্গুল উঁচিয়ে শেষ সতর্ক বার্তা দিল, আমাকে আর একবার এই পটল ছটল বললে আপনার কপালে দুঃখ আছে কিন্তু। 100 বার বলবো, খাটো পটল, খাটো পটল, খাটো পটল। ফারাজ যেন ছোটদের মতো জেদ ধরে রুশদিকে খেপিয়ে তুলতে লাগলো। ইউ রাগে কথা আটকে গেল রুশদির। সে দাঁতে দাঁত চেপে নিজের হাতের মুঠো শক্ত করে ফেলল। হাইট নিয়ে কেউ খোঁচা দিলে রুশদির মাথা ঠিক থাকে না, আর এখানে এই লোকটা অনবরত তাকে অপমান করে যাচ্ছে। সে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আপনি একটা আস্ত ম্যানারলেস লোক। কার সাথে কিভাবে কথা বলতে হয়, কাকে সম্মান দিতে হয়, এসব ন্যূনতম জ্ঞানও কি আপনার নেই? ফারাজ বাঁকা হেসে পাল্টা তাচ্ছিল্য ছুড়ল, ওরে বাবা, এখন আমাকে একটা খাটো পটলের কাছ থেকে ম্যানার শিখতে হবে? তুমি নিজে একটা ম্যানারলেস হয়ে আমাকে জ্ঞান দিতে এসো না। শুরুটা কে করেছিল, আমি নাকি তুমি? এবার সামলাও ঠেলা। আমাকে একটা কথা শোনালে আমি তোমাকে 100টা শোনাবো, সাবধান করে দিচ্ছি। আপনি তর্জনী উঁচিয়ে প্রায় গর্জে উঠল রুশদি। ফারাজ ভ্রু কুঁচকে বুক ফুলিয়ে দাঁড়ালো। আমি কি? হ্যাঁ, আমি কি? আপনি একটা আমি একটা কি বলো? আপনি একটা ম্যানারলেস খাম্মা, বিদ্যুতের খাম্মা। আপনি এত অস্বাভাবিক লম্বা কেন আপনি? আমি যদি খাটো পটল হই তবে আপনি নির্ঘাত একটা বিদ্যুতের খাম্মা। ফারাজ এবার আসলেও দমে যাওয়ার বদলে খেপে গেল। কি বললে? খাম্বা? আমি খাম্বা? বাহ, দারুণ তো।
নিজে নিজেই তো স্বীকার করে নিলেন। হ্যাঁ, আপনি একটা খাম্মা, আপনি একটা আস্ত ম্যানারলেস খাম্মা। বলেই রুশদি উদ্ভট মুখভঙ্গি করে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। রাগে তার শরীর জ্বলছে। মনে মনে এই লোকটার কতই না প্রশংসা করেছিল সে, অথচ পর্দার আড়ালে লোকটা যে এত ঝগড়াটে আর অসভ্য হতে পারে তা সে ভুলে গিয়েছিল। রাগে গজগজ করতে করতে সে মাথার ওপর অবধি ব্ল্যাঙ্কেট টেনে নিয়ে কুঁকড়ে শুয়ে রইল। ফারাজও তখন রাগে ফুঁসছে। সেও তো রুশদিকে কত ভদ্র ভেবেছিল, অথচ ঘোমটার নিচে যে এমন খ্যামটানা চলছে তা কে জানতো। ঠিক সেই মুহূর্তে ব্ল্যাঙ্কেটের নিচ থেকে রুশদির আদেশের সুর ভেসে এলো, লাইট অফ করুন, আমি এখন ঘুমাবো। ফারাজ যেন আকাশ থেকে বলল তাকে কেউ আদেশ করবে, এটা তার সহ্য শক্তির বাইরে। সে গলার স্বর সপ্তমে তুলে বলল, এই, তুমি আদেশ করার কে? কাকে আদেশ করছো তুমি? রুশদি ব্ল্যাঙ্কেট সরিয়ে মুখ বের করে এক ঝটকায় বলল, এই রুমে আপনি আর আমি ছাড়া তৃতীয় কোনো প্রাণী নেই, সুতরাং আপনাকেই বলছি, লাইট অফ করুন আর চোখে আলো লাগছে। ফারাজ দাঁতে দাঁত চেপে রুশদির দিকে কয়েক পা এগিয়ে এলো। তার সারা শরীর রাগে রিরি করছে। বাসরাতে বউকে আদর সোহাগ করা তো দূরের কথা, এই মেয়ে তো তাকে ভূত মনে করছে। সে ক্রূর হেসে বলল, শোনো পটল কুমারী, এটা তোমার বাপের বাড়ি নয় যে তোমার হুকুমে চেরাগ জ্বলবে আর নিভবে। আমার যখন ইচ্ছে হবে তখনই লাইট অফ করব, তার আগে এক চুলও নড়ব না। তোমার দরকার হলে তুমি নিজে লাইট অফ করে নাও। আপনি কি আসলেও সেন্সলেস? একজন মানুষ ঘুমানোর চেষ্টা করছে আর আপনি লাইট জ্বালিয়ে নিজের খাম্মা সরিয়ে নিয়ে দাঁড়িয়ে আছেন। রুশদি আবার উঠে বসলো। হ্যাঁ, আমি খাম্বা। খাম্বা নড়তে চড়তে তো পারে না, তাই খাম্বা লাইট অফ করতেও পারবে না। তাই তুমি লাইট অফ করে এসে সুন্দর মতো শুয়ে পড়ো। প্যান্ডেলের আলোকসজ্জার মানুষের শোরগোল থেকে দূরে রিসোর্টের এক কোণে ঘাসে ঢাকা খোলা মাঠটায় শেরকে নিয়ে পায়চারি করছিল শান। মাথার উপর অগণিত নক্ষত্র খচিত আকাশ আর চারপাশে ঝিঝি পোকার ডাক। সে প্রতিদিন তার বাবার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে অভ্যস্ত, কিন্তু আজকের রাতটা যে অন্যরকম তা এই অবশ শিশুটিকে কে বোঝাবে। আজ তো আর ফারাজের সাথে শেরের ঘুমানো চলবে না, তাই শান শেরকে নিজের সাথে রেখেছে। শের শানের আঙ্গুল ধরে হাঁটতে হাঁটতে এক সময় দাঁড়ালো। ছোট্ট কপালে তার রাজ্যের বিরক্তি। সে শানের হাতটা মৃদু ঝামটা দিয়ে মুখ ফুলিয়ে বলল, উফ চাচ্চু, আমি মমের সাথে গল্প করব বলছি না? তুমি আমাকে মশার কামড় খাওয়াতে এই অন্ধকার মাঠে নিয়ে আসলে কেন? চলো, আমি এখন মমের কাছে যাব। শান এক মুহূর্তের জন্য মহাবিপদে পড়ে গেল। এই 4.5 বছরের বাচ্চার মনে কি চলছে তা যেন সে জানে, তেমনি বড়দের জগতের ব্যাপার স্যাপারে তো তাকে এখন বোঝানো সম্ভব নয়। শান মাঠের ঘাসের উপর হাঁটু গেড়ে বসলো, যাতে সে সরাসরি শেরের চোখের দিকে তাকাতে পারে। শেরের কাঁধে দুহাত রেখে অত্যন্ত নরম গলায় সে বলল, শের, আজকে তুমি তোমার মমের সাথে গল্প করতে পারবে না সোনা। আজকের রাতটা একটু আলাদা। শানের কথা শুনে শেরের ছোট চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। তার প্রিয় রুশদি মম এখন হাতের নাগালে, অথচ তাকে কেন দূরে থাকতে হবে? সে হাত পা ছুঁড়ে প্রতিবাদী সুরে বলল, কেন? আমি কেন কথা বলতে পারবো না? মম কি আমার উপর না করেছে? শান এবার দোটানায় পড়ে গেল। কিভাবে সে এই প্রশ্নের উত্তর দিবে? খানিকটা সময় নিয়ে সে ভাবল শেরকে কি বলা যায়। এরপর শেরকে আলতো করে নিজের কাছে টেনে নিয়ে শান জিজ্ঞেস করল, আচ্ছা শের, বলো তো, ভাইয়া দুনিয়াতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? শের এক মুহূর্ত দেরি না করে চট করে জবাব দিল, আমাকে। পাপা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। একদম ঠিক। আচ্ছা, ভাইয়া কি তোমার মমকে ভালোবাসে? প্রশ্নটা শুনে শেরের হাসি খুশি মুখটা মুহূর্তেই কালো মেঘে ঢেকে পড়ল। সে মাথা নিচু করে করুণ সুরে জবাব দিল, উফ, বাসে না। ওদের তো দেখা হলে ঝগড়া শুরু হয়। পাপা সব সময় মমের সাথে রাগ করে কথা বলে। শান এবার সুযোগটা লুফে নিল। সে শেরের থুতনিটা ধরে মুখটা উঁচিয়ে বলল, ঠিক ধরেছ। দেখো, আজকে ওদের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু ওরা তো কেউ কাউকে ভালো মতো চেনে না, তাই না? এখন তুমিই বলো, যদি কেউ কাউকে নাই চেনে তবে ভালোবাসবে কি করে? আর চেনার জন্য ভালোবাসার জন্য তো ওদের একান্তে অনেকটা সময় কথা বলতে হবে। এখন তুমি যদি সারাক্ষণ ওদের মাঝখানে থাকো, ওরা কি মন খুলে কথা বলতে পারবে? পারবে না তো। শের ভ্রু কুঁচকে শানের কথাগুলো বোঝার চেষ্টা করলো। শান আরও বুঝিয়ে বলল, যদি ওরা কথা না বলে তবে ওরা একে অপরকে চিনবেও না।
ভালোবাসবেও না। আর তোমার পাপা যদি তোমার মমকে ভালো না বাসে, তবে তোমার রুশদি মম একদিন তোমাদের সবাইকে ছেড়ে চলে যাবে। তুমি কি চাও মম চলে যাক? শের এবার আটকে উঠে জোরে জোরে মাথা নাড়ল। না, আমি চাই না মম চলে যাক। মম চলে গেলে আমি অনেক কষ্ট পাবো। তাহলে শোনো, যে তোমাকে বেশি আদর করে তুমি তাকে বেশি ভালোবাসো না? তোমার পাপা যদি মমকে অনেক আদর আর ভালোবাসা দেয়, তবেই তো মম খুশি থাকবে। আর ওরা সারাদিন ঝগড়া না করে মিলেমিশে থাকবে। সেজন্য রাতে ওদের দুজনকে একটু একা থাকতে দিতে হবে। তুমি সারাদিন মমের সাথে গল্প করবে, খেলা করবে, তাতে কোনো মানা নেই। কিন্তু রাতে তুমি আমার সাথে ঘুমাবে, ঠিক আছে? তাহলে ওরা একে অপরকে অনেক ভালোবাসবে। আর তোমার জন্য ছোট্ট একটা ভাইয়া বা বোনও নিয়ে আসবে বাবা। তখন তোমার তো আর একা একা লাগবে না, তুমি ওদের সাথে খেলতে পারবে। রাজি তো? শেরের সরল মনে শানের এই লজিকটা একদম গেঁথে গেল। একটা ছোট ভাই বা বোনের লোভে আর মমকে হারানোর ভয়ে সে নিমিষেই শান্ত হয়ে গেল। সে উজ্জ্বল মুখে হালকা এবং বুড়ো আঙ্গুল দেখিয়ে দারুণ এক ভঙ্গিতে বলল, ওকে চাচু, ডিল ডান। আমি তোমার সাথেই ঘুমাবো আজ থেকে। শানের বুক থেকে যেন বিশাল এক পাথর নেমে গেল। যাক, বাঁচা গেল এই পুচকের প্রশ্ন থেকে। রিসোর্টের পেছনের এই মাঠে মানুষের আনাগোনা নেই বললেই চলে। দূর থেকে ভেসে আসা সাউন্ড বক্সের ধূপধাপ শব্দ এখনও এসে ক্ষীণ হয়ে মিশে যাচ্ছে রাতের নিস্তব্ধতায়। শান আরও কিছুক্ষণ শেরকে নিয়ে পায়চারি করল। হঠাৎ শের যেন আর হাঁটতে চাইল না। সে ধপ করে ঘাসের উপর আসন গেড়ে বসে পড়ল। তার ছোট ছোট হাত দুটো হাঁটুতে ঠেকিয়ে সে আকাশের দিকে তাকিয়ে রইল। শেরকে ওভাবে বসে পড়তে দেখে শানও আর দাঁড়িয়ে থাকলো না। সে ওর পাশে ধুলাবালিয়ে অপেক্ষা করে বসে পড়ল। শান একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হলো শের? হঠাৎ এভাবে বসে পড়লে কেন? পা ব্যথা করছে? শের মাথা নেড়ে না বলল। এরপর একটা অদ্ভুত আবদার করে বসলো। চাচু, একটা কবিতা শোনাও তো। শান আকাশ থেকে পড়ল। হ্যাট, সে কবিতা শুনতে যাচ্ছে কেন? তাছাড়া শান্ত কবিতার কটাও পারে না। ছোটবেলায় আতা গাছে তোতা পাখি, আমাদের ছোট নদী, এসব পড়েছিল। এসব ভুলে খেয়েছে সেই কবে। কপালে ভাঁজ ফেলে বলল, কবিতা? আরে শের, আমি তো ভাই কবিতা টবিতা একদম পারি না। আমাকে চাইলে আমি একটা র্যাপ সং বা ইংলিশ সং শোনাতে পারি, শুনবে? শের তো কবিতাই শুনবে, গানটা নিয়ে তার হবে না। সে মুখটা বাঁকিয়ে শানকে এক প্রকার ব্ল্যাকমেল করে বলল, তুমি না পারলে নেই। আমি এখন পাপার কাছে যাচ্ছি। পাপা আমাকে সুন্দর একটা কবিতা পারে। আমি যাচ্ছি, টাটা। বলেই শের যখন উঠে দাঁড়াতে চাইল, শানের হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এলো। এখনই এই অসময়ে শের যদি গিয়ে বাসর ঘরের দরজায় টোকা দেয়, তবে মাম্মি রাইমা খান তাকে চিবিয়ে খাবে। তিনি শেরকে দেখে রাখতে বলেছেন। শান তড়িঘড়ি করে শেরের হাতটা টেনে ধরে আবার ঘাসের উপর বসালো। আরে আরে, আমি শুনেছি কবিতাই তো। তোমাকে এমন কবিতা শোনাবো তুমি মুগ্ধ হয়ে হাতে তালি দিবে। এই কবিতার জন্য কবিগুরুর পরে গিনেস বুকে আমার নাম উঠবে। শান গলা খাকারি দিয়ে চারপাশটা একবার দেখে নিল। তারপর হাত নাড়িয়ে চোখ বন্ধ করে কণ্ঠস্বরে একটু নাটকীয় ভাব এনে বলতে শুরু করলো। পড়ালেখা চাঙ্গে, আমি ভাসি গাঙ্গে। গাঙ্গে নেই পানি, কপালে আছে শনি। কপালে নাই কেউ, কবে জুটবে বউ। পাতে নাই গন্ধ, বউয়ের মন বন্ধ। কবে আমি পাবো তারে, মনটা আমি দেবো যারে। মনের কথা বলতে গিয়ে গলাটা যায় শুকিয়ে, বইয়ের কথা ভাবতে গেলে মনটা যায় জুড়িয়ে। রাতে মশা গান গায়, দিনে মাছি ডাকে। পকেট ফাঁকা দেখে প্রেমিকা ব্লক করে রাখে। রাতে ঘুম আসে না, ভাবি শুধু একটা কথা, কবে যে খাবো আমি বইয়ের হাতের রান্না। ঘরে থাকি একা, মশা কামড়ায় রাতে। বউ কবে আসবে গল্প করতে সাথে। পড়াশোনা চুলোয় যাক, বইয়ে লেগেছে ছাতা। বউ না পেলে কে শুনবে আমার মনের কথা। শানের এই চরম উদ্ভট আর হাস্যকর কবিতা শুনে শেরের অবস্থা করুণ হয়ে পড়ে। সে হাসতে হাসতে ঘাসের উপর গড়াগড়ি খেতে শুরু করলো। দুই হাত দিয়ে পেট চেপে ধরে সে খিলখিল করে এমনভাবে হাসতে লাগলো যে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসার উপক্রম। শেরের হাসির তোড়ে শানের কবি কবি ভাবটা মুহূর্তেই উবে গেল। সে চোখ খুলে গম্ভীর হয়ে তাকালো শেরের দিকে। শান কিছুটা বিরক্ত হওয়ার ভান করে মুখ কুঁচকে বলল, এই যে মিস্টার শেহরান খান শের,
আমার মতে এমন বিশ্বমানের কবি তুমি বর্তমান দুনিয়ার দ্বিতীয়টি কোথাও পাবে না। তোমার উচিত ছিল আবেগাপ্লুত হওয়া, তা না করে তুমি হাসছো। যাও, আমার এই কালজয়ী কবিতার জন্য এখন একটা নোবেল দেওয়ার ব্যবস্থা করো। শের কোনো মতে হাসি থামিয়ে পেটে হাত দিয়ে বলল, চাচু, এটা কি কবিতা ছিল নাকি মশার সাথে তোমার বউয়ের কথা? তুমি যে বউ নয় এমন কবিতা লিখেছো, পাপা শুনলে তো তোমাকে ঘর থেকেই বের করে দিবে। শান একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশ গলায় বলল, আরে হিংস, আমি বাস্তব কথা বলেছি। তোমার বাবা তো বউ পেয়ে গেছে, পোড়া কপাল আমার। আমার কথা কেউ ভাবলো না শানটা একা একা কি করে থাকে। তাকে একটা বউ এনে দেওয়া উচিত। পড়াশোনা তো এমনিতেই রসাতলে গেছে, এখন একটা বউ পেলে অন্তত এই মশার কামড়গুলোতে একসাথে ভাগ করে নেওয়া যেত। শের আবার হো হো করে হেসে উঠে বলল, চিন্তা করো না চাচু, আমি মমকে বলবো তোমার জন্য একটা বউ খুঁজে দিতে। তখন তুমি চাচিকে সারা রাত এই কবিতা শুনিও। শের কথা শুনে শান হেসে বলল, এই তো পুরো আমার ভাতিজার মতো কথা বলেছ। তোমাকে লাভ ইউ শের। তিথি একদিন রাতে রুশদির সাথে ঘুমিয়েছে, কিন্তু আজ রুশদি নেই। একা ঘরে ঘুম আসছিল না তার, তাই নাহিদকে ডেকে এনে দুজনে মিলে অনেকটা সময় লুডো খেললো। একসময় নাহিদের চোখেও ঘুম নেমে এলো, সে হাই তুলে নিজের রুমে চলে গেল। কিন্তু তিথির কিছুতেই ঘুম আসছে না। এক তো তার একা একা লাগছে, তার উপর পারিবারিক সমস্যাটা তাকে একদম বিষিয়ে তুলেছে। রুমে টিকতে না পেরে সে ধীর পায়ে প্যান্ডেলের দিকে এগিয়ে এলো। এখনও খানবাড়ির বেশ কয়েকজন আত্মীয় আড্ডা দিচ্ছে, হাসাহাসি করছে। তিথি কাউকে চেনে না, তাই সেখানে না গিয়ে একটু নির্জনতার খোঁজে সুইমিং পুলের দিকে পা বাড়ালো। নীলচে পানির ওপর রাতের চাঁদের আলো পড়ে পুলের পানি ঝিকিমিকি করছে। তিথি পুলে নিজের ছায়া দেখতে দেখতে হাঁটছে, কিন্তু সে ঘুণাক্ষরেও টের পেল না যে একজোড়া চোখ অনেকক্ষণ ধরে তার পিছু নিয়েছে। সেই ভ্রমর তিথির একদম কাছে এসে এক হাত দূরত্ব রেখে পিছু পিছু হাঁটতে লাগলো এবং শীষ বাজিয়ে একটি গানের সুর তুলল। আরে তুমি রাজি, জামাই সাজি, কে কারে কে কাছে। তিথির ভয়ে শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে উঠল। এক ঝটকায় পেছনে ঘুরতেই দেখলো অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে। ভয় আর কৌতূহল মেশানো হাতে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালাতেই শানের সেই 32 পাটি দাঁত বের করা হাসিটা নজরে এলো। তিথির ভ্রু কুঁচকে গেল, বিরক্তির সুর মিশিয়ে সে বলল, আপনি আপনি মাঝরাতে এখানে কি করছেন? শান একদম সাবলীলভাবে দাঁত কেলিয়ে হাসলো, পকেটে হাত গুজে দুপায়ে এগিয়ে এসে বলল, কেন, তোমাকে পাহারা দিতে এসছে? তিথি অবাক হয়ে নিজের দিকে ইশারা করলো। আমাকে? হ্যাঁ, তোমাকে। এই রাত বেরোতে একা একা নীলপরির মতো ঘুরে বেড়াচ্ছ, যদি কেউ চুরি করে নিয়ে যায়। তাই নিজের হবু বউকে পাহারা দিতে এলাম, এই আর কি। বউ শব্দটা কানে আসতেই তিথির মাথায় যেন রক্ত চড়ে গেল। লোকটা বলে কি, পাগলামির একটা সীমা থাকে। সে কড়া গলায় ধমক দিয়ে বলল, ওয়েট, আপনি কাকে বউ বলে ডাকছেন মিস্টার? শান যেন একদম অবাক হওয়ার ভান করলো, নির্বিকার গলায় উত্তর দিল, কেন, আমার বউকে? আপনার বউকে? তিথির আবার প্রশ্ন করলো। হ্যাঁ, কেন, তুমি নাও। শানের সোজা সাপটা উত্তর। তিথির মাথাটা এবার আসলেও ঘুরতে লাগলো, রাগে আর বিস্ময়ে তোতলাতে শুরু করলো সে। মানে কি, আবার কি বলতে চান আপনি? মানে তুমি আমার হবু বউ, আজ হোক বা কাল, বউ আমার হতেই হবে তোমাকে। আজব তো, আপনার মাথার চিকিৎসার আসলে খুব দরকার। বিরক্ত না করে যান তো এখান থেকে। তিথি আর তর্কে না গিয়ে সুইমিং পুলের কিনারে পা ঝুলিয়ে বসে পড়ল। তার পায়ের ছোঁয়ায় স্থির পানিতে ছোট ছোট ঢেউ খেলতে লাগলো। শান চলে না গিয়ে তিথির পাশে এসে দাঁড়ালো। তিথির শান্ত মুখটার দিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা যাব, কিন্তু তুমি এত রাতে অন্ধকারে একা বাইরে কি করছো? ভয় করে না তোমার? তিথি ফোনের আলোটা নিভিয়ে দিয়ে আকাশের রূপালি চাঁদের দিকে তাকালো। রাতের শীতল হাওয়ায় তার চুলগুলো উড়িয়ে দিচ্ছে। শান্ত স্বরে সে উত্তর দিল, যার বেড়ে ওঠে অন্ধকারে, সে অন্ধকারকে ভয় পায় না। তিথির এই কথাটি শানের হাসি খুশি মনে এক অজানা নাড়া দিয়ে গেল। তার কেন যেন মনে হলো মেয়েটি কোনো প্রবলেম ফেস করছে। সুইমিং পুলটির এখন এক শান্ত আয়নার মতো স্থির হয়ে আছে। মাথার উপরে থাকা রূপালি চাঁদ যেন সিক্ত পানির গহীনে নিজের প্রতিবিম্ব দেখতে ব্যস্ত।
চারপাশের বাগান থেকে শিউলি আর হাসনা হেনার মিশ্র সুবাস রাতের শীতল হাওয়ায় ভেসে আসছে। তিথির থেকে কয়েক হাত দূরে গিয়ে শান পুলে পা ডুবিয়ে বসলো। আশেপাশে জোনাকিরা ছোট ছোট আলোর বিন্দু হয়ে উড়ে বেড়াচ্ছে। ঝিঝি পোকার একঘেয়ে ডাক রাতের নিস্তব্ধতাকে ভাঙছে। শান পানির দিকে তাকিয়ে তিথির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। আচ্ছা, আম্মের কাছ থেকে জানলাম ভাবির নাকি আপন কোনো বোন নাই। তুমি কি তবে ভাবির কাজিন হও?